আন্দোলনে যারা ব্যর্থ হয়, মনোনয়ন নিয়ে যারা বাণিজ্য বললেন প্রধানমন্ত্রী। কেউ যদি ভাইয়ার সাথে কথা বলতে চায়, পাউন্ডে সেখানে পেমেন্ট করতে হবে। যারা নমিনেশন নিয়ে এই ধরনের ট্রেড করেছে বা অকশনে দিয়েছে, তারা কি করে আশা করে তারা জয়ী হবে? বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির 56 মামলার। ধীর গতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছে আসামিরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তার 32 থেকে 57 বছরের কারাদণ্ড। চুরির টাকা ফেরত পাওয়া সহজ হবে বলছেন অর্থনীতিবিদরা। এবং চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই দাবি মিল মালিকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের দলে টিকিট দেয়া আর আগুন সন্ত্রাসের কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি আরও বলেন, যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা ভোটে জয়ী হতে পারে না। এ সময় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন শেখ হাসিনা। মহানায়কের প্রত্যাবর্তনে বাঙালি পায় তার মুক্তির আনন্দে পরিপূর্ণতা। ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের মতো আওয়ামী লীগ আয়োজন করে আলোচনা সভার। এ সভায় যোগ দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সেদিনের নানান স্মৃতি তুলে ধরেন তার কন্যা আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এবং ফাঁসির আদেশ পর্যন্ত ইয়াহিয়া খান দিয়েছিল। তার বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানান ইস্যু। বলেন, যারা আন্দোলন করে ব্যর্থ হয় তারা কখনো জয়ী হতে পারে না। বিএনপির ব্যর্থতার কারণটা কি, সেটা আমি বিএনপিকে বলবো তাদেরই ভেবে দেখতে হবে। তারা কিভাবে আশা করতে পারে যে জনগণ তাদেরকে ভোট দেবে, যারা এই অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে। একটা সিটে 3 জন 4 জন 5 জন করে নমিনেশন। সকালে একজন হয়তো এক পরিমাণের টাকা দিল, তাকে দিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আরেকজন তার থেকে একটু বেশি টাকা দিল, তখন আবার তাকে দেওয়া হলো। মনোনয়ন বাণিজ্যে তারেক রহমানের সংশ্লিষ্টতা নিয়েও কথা বলেন তিনি। একেবারে যারা এভাবে বঞ্চিত তাদের মুখ থেকেই আমরা পেয়েছি। একদিকে যেমন তারা এভাবে ট্রেড করলো, এবং আরেকটা আপনারা জানেন, কেউ যদি ভাইয়ার সাথে কথা বলতে চায়, কারণ ভাইয়া নাকি আবার খালি ফোন নাম্বার বদলায়, সেই জন্য 1 নাম্বার পেলে হয় না, তো তার সাথে কথা বলতে হলে আবার পাউন্ডে সেখানে পেমেন্ট করতে হবে। উচ্চ আদালত থেকে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জামাতে ইসলামী। সেই জামাতে ইসলামের 25 জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধাপরাধীদের কখনো ভোট দেবে না, ভোট তারা দিতে চায়ও না, তারা দেয়নি। প্রধানমন্ত্রী বলেন, বিপুল বিজয় সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক। একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশকে সমৃদ্ধির শেষ দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। জনগণ আমাদের উপর যে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, এই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকলকে অনুরোধ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা।
শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করবে আওয়ামী লীগ। 1971-এর 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের পরপরই ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি থেকেই গ্রেপ্তার করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নির্বিচারে স্বাধীনতার স্থপতিকে 290 দিন বন্দী রাখা হয় পাকিস্তানের একটি কারাগারে। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে 72-এর 10 জানুয়ারি স্বাধীন বাংলায় ফেরেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভোরে সূর্য ওঠার পরপরই স্মৃতিবিজড়িত ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়েও ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতির পিতার আদর্শচ্যুত হবে না দল, থাকবে মাটি ও মানুষের কাছে। বঙ্গবন্ধুর সততা আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। তিনি জানান, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা বিএনপি ঐক্যফ্রন্ট আজ জনগণের দ্বারাই প্রত্যাখ্যাত। বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি একথা যাদের নেতারা বলেন, তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না। আর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। পরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার মহানায়কের প্রতি সম্মান জানাতে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলেও তিনি মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ডক্টর কামাল। বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। স্বাধীনতাকে সুসংগত করার পদ্ধতি হলো যে সারা পৃথিবীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। উনি যদি না আসতেন, আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। একদিকে বলছে আপনার জীবনের হুমকি, আপনার এটাকে একটু পিছপা হন। উনি হুমকি নিয়ে বলছে ঠিক আছে, আমার জীবন দিতে হলে দেব, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ নেই। 30শে ডিসেম্বর যেটা হয়েছে, এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? সেই কারণে বলি যে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির 56 মামলার। তদন্তে ধীর গতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছে আসামিরা। দুদক সচিব বলছেন, অপরাধের মূলে যাওয়ার কারণেই এ সময় লাগছে। দুদক আইনজীবী বলছেন, জামিন ঠেকাতে আইনি লড়াই করছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বেসিক ব্যাংক যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় 56টি মামলা হয়, আসামি করা হয় 156 জনকে। কিন্তু 3 বছরেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি দুদক। এই সুযোগে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। তদন্তে গড়িমসির কারণে সবশেষ গত 18 মে 56 মামলার 8 তদন্ত কর্মকর্তাকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উচ্চ আদালত। 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। আদালতের বেঁধে দেওয়ার সময়ও পার হয়েছে অনেক আগেই, তবুও তদন্ত ঝুলে আছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তৎকালীন পরিচালনা পর্ষদকে আসামি করা না করা নিয়ে। দুদকের আইনজীবী বলছেন, তদন্তে ধীরগতির সুযোগে আসামিদের জামিনে বের হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন দুদক।
ফিনান্সিয়াল ক্রাইম অনেকগুলি ডকুমেন্ট থাকে, অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক ডকুমেন্টগুলো কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে স্টেটমেন্টের সঙ্গে মেলাতে হয়, এগুলো সময় তো লাগবেই। একটা মানুষ কতদিন কাস্টডিতে থাকবে, তুমি চার্জশিট দিতে পারছো না। আদালতের এই জিনিসগুলি মাথায় রেখে দুর্নীতি দমন কমিশন আমার মনে হচ্ছে তদন্ত এখন শেষ পর্যায়ে, বেশি দিন লাগবে না। আর দুদক সচিব জানান, অপরাধের গভীরে যাওয়ার কারণে তদন্ত শেষ করতে সময় লাগছে। বড় অঙ্কের এই দুর্নীতির মামলা, সেহেতু এটা যে সময়টা আইনে আছে সেই সময়টা লাগছে। আমাদের যে অনুসন্ধানকারী তদন্তকারী কর্মকর্তা ওনারা এটা গভীরে গেছেন, সেজন্য একটু সময় লাগছে। ঋণ কেলেঙ্কারির মতো অপরাধের আসামিরা ছাড়া পেলে ব্যাংকিং খাত আরও অপরাধ প্রবণ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রক্রিয়াতে যদি দীর্ঘসূত্রিতা থাকে, কেসগুলো যদি স্থগিত থাকে এবং ডিলে করার একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু আরও বেশি নতুনদের এই ধরনের অপরাধ করা বা পুরাতন যারা আছে তাদের আরও বেশি অপরাধ প্রবণ হয়ে যাওয়া, ব্যাংকিং খাতকে আরও বেশি অপরাধ প্রবণ করে ফেলা, বা এই যে ঋণ কেলেঙ্কারির মতো ঘটনাগুলো আরও বেশি ঘটার আরও প্রবণতা তৈরি হবে। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরাতে ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নির্দিষ্ট তারিখের মধ্যেই ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এই ঘটনায় আরসিবিসির সাবেক ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ফিলিপিন্সের এক আদালত। অর্থনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে চুরি যাওয়া পুরো অর্থ ফেরত পাওয়ার পথ সহজ হয়েছে। 2016 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গঠন করা হয় কয়েকটি কমিটি। সহযোগিতা নেওয়া হয় সিআইডি, এফবিআই সহ বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার। সে সময় হ্যাকিং এর মাধ্যমে চুরি হয় 10 কোটি 10 লাখ ডলার। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার ফিলিপিন্সে এবং বাকি 2 কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। এ ঘটনায় চূড়ান্ত পদক্ষেপ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন পাওয়ায় ফেব্রুয়ারির মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন, তাই না? আমাদের এটা চলছে হলো জানুয়ারি চলছে, নিশ্চয় তার ফেব্রুয়ারির আগেই নিশ্চয় তারা এরকম একটা মামলা করবে এবং সেই ক্ষেত্রে তাদের সবকিছু প্রস্তুতি তাদের আছে। তার আগে সার্বিক তথ্য আমাকে বিএফআইও থেকে আমার জানা গেছে, সমস্ত ক্ষেত্রেই তাদের প্রস্তুতি আছে, যে কোনো সময়ই তারা ওই ডেডলাইনের আগেই তারা একটা মামলা করে ফেলে। এদিকে অর্থ চুরি ঘটনায় জড়িত আরসিবিসি সাবেক ম্যানেজার মায়া দেগুইতোকে অভিযুক্ত করার প্রায় 2 বছর পর বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 8টি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় 4 থেকে 7 বছর করে অর্থাৎ 32 থেকে 56 বছর কারাদণ্ড এবং 10 কোটি 90 লাখ ডলার জরিমানা করা হয়। অর্থনীতিবিদরা ফিলিপিন্সের আঞ্চলিক আদালতের রায়ের ঘটনাকে অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনে করলেও তারা বলছেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিপিনে কিন্তু শাস্তি হয়ে গেছে, ফলে আমাদের যে আইন প্রয়োগের ব্যাপারে যে দীর্ঘসূত্রিতা, এক্ষেত্রে আমাদের সবসময়ই ব্যাখ্যাটা ছিল যে তদন্ত রিপোর্টটা এটা জনসমক্ষে আসা উচিত, এটাকে আইনের আওতায় নেওয়ার জন্য তাহলে কি পদক্ষেপ আসবে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতাম। এখন আমরা সিআইডি রিপোর্ট আর বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিতরে কিন্তু আমরা ঘোরাফেরা করে যাচ্ছি। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ও পরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ও 2 দেশের যৌথ তৎপরতায় বাংলাদেশে ফেরত আসে আরো 1 কোটি 35 লাখ ডলার। বাকি আছে 6 কোটি 65 লাখ ডলার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। মালিক পক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে এসেছে পোশাক শ্রমিকরা। নতুন মজুরি কাঠামোতে গ্রেড নিয়ে সিদ্ধান্ত জানালেন শ্রম সচিব। রাজধানী সহ সারা দেশে চালের দাম বৃদ্ধি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও মিল মালিকরা। দুপুরে খাদ্য ভবনে মতবিনিময় সভায় খাদ্য ও বাণিজ্য মন্ত্রী চালের দাম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। চালের দাম কোথাও বাড়েনি দাবি করে চাল কল মালিক সমিতি জানায়, দেশের উত্তরাঞ্চল সহ কোনো মিলেই চাল সংকট নেই। যদিও সভার এক পর্যায়ে চালের দাম বাড়া নিয়ে হট্টগোলে জড়িয়ে পড়েন ঢাকা ও ঢাকার বাইরের ব্যবসায়ীরা। কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ তা বোঝার জন্য আন্তর্জাতিকভাবে দেখা হয় সে দেশ কতটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে। আপাত দৃষ্টিতে সরকারের আগের মেয়াদ বিবেচনায় নিলে চোখে পড়বে না ধান চালের
সংকট। এরপরও রাজধানী সহ সারা দেশের বাজারে প্রায় প্রতি সপ্তাহেই কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে চালের দাম। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারি, তাই খাদ্য ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাখঢাক না রেখেই চালকল মালিকদের কাছে এর ব্যাখ্যা চান নতুন খাদ্যমন্ত্রী। দেশে কিন্তু বাম্পার ফলন হয়েছে, খাদ্য মজুদ ঠিক রয়েছে, আমার মনে কোনো জায়গায় ঘাটতি নেই। তাহলে আমাদের এই চাউলের দাম বৃদ্ধি কেন? এই মত বিনিময়ের জন্য আপনাদেরকে আহ্বান করা, যৌক্তিক কোনো কারণ আছে কি না সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। সবাই দেশের কোথাও চালের দাম বাড়ানোর দাবি করে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানে সময় মতো চাল ক্রয়ে সরকারের প্রতি আহ্বান জানান মিল মালিকরা। যারা বলেন চালের দাম বেড়েছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই, কার কত চাল লাগবে? আমরা চাল বেচতে পারছি না, আমরা আমাদের ব্যবসা চালাতে পারছি না। গভর্নমেন্ট 6 লক্ষ মেট্রিক টন চাউল সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে, এই দামে আমরা 10 লক্ষ মেট্রিক টন চাউল সরকারকে দিতে আমরা এক্ষুনি দেবো। কোথাও চাউলের দাম বৃদ্ধি হয় নাই। বারবার সাবধান করেছিলাম যেন নিয়ন্ত্রিত আমদানিটা হয়। অত্যধিক আমদানি হলে সামনের মৌসুমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। শোনা হয়নি আমাদের কথা। তবে সভার এক পর্যায়ে চালের দাম বেড়েছে কিনা তা নিয়ে বিবাদে জড়েন মিল মালিকদের দুটি সংগঠনের নেতা। পরিস্থিতি বিচারে উৎপাদন বা সরবরাহে কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। কোন রকম অসাধু উদ্দেশ্য যেন না থাকে, যেন আমরা ফেয়ার ভাবে করতে পারি, যেন খাদ্যের অভাব নেই, চালের অভাব নেই, হঠাৎ করে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, এমনটা যেন না হয়। সভায় যে কোনো ধরনের সংকট এড়াতে সরকারি চাল মজুদের পরিমাণ 50 লক্ষ টন করার পাশাপাশি মিলের সঙ্গে আড়তের দামের পার্থক্য কঠোরভাবে তদারকির পরামর্শ দেয় মিল মালিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরকারের নির্দেশনা মোতাবেক বর্ধিত বেতন দিতে মালিক পক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন থেকে সরে এসেছে পোশাক শ্রমিকরা। শ্রমিক নেতারা বলছেন সরকারও আন্তরিক, আগামী 1 মাসের মধ্যেই সব সমস্যা সমাধান সম্ভব। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের উপর আস্থা রেখে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। রোববার আবারও মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে শ্রম মন্ত্রণালয়। 2013 সালে 5% হারে মূল বেতন বাড়ানোর নিয়ম রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ করে সরকার। কথা ছিল তৈরি পোশাক খাতের শ্রমিকদের 2018 সালের ডিসেম্বরের বেতন হবে নতুন মজুরি কাঠামো অনুসারে, যা তারা পাবেন নতুন বছরের জানুয়ারিতে। অথচ গেল নভেম্বরে পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয় তাতে দেখা যায় বেশ কয়েকটি গ্রেডে মূল বেতন কমে এসেছে। এই অসঙ্গতি দূর করতেই গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল পোশাক শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেয় তারা, যার পরিপ্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয়ে মালিক, শ্রমিক ও সরকারি পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে শ্রম সচিব বলেন, নতুন মজুরি কাঠামো অনুসারে কোনো শ্রমিকের বেতন কমবে না, তবে গ্রেড নিয়ে যে অসামঞ্জস্যতা আছে তা দ্রুত দূর করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে যে আমাদের অর্থনীতির মূল ভিত্তি যে সেক্টর, গার্মেন্টস সেক্টর, আমরা সেই সেক্টরকে কোনো ক্রমেই ধ্বংসের মুখে যেতে দিতে চাই না। এখানে যদি কোনো দুষ্টচক্র থেকেও থাকে তাদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। কাজে ফিরে যান, আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা আপনাদের বিষয়গুলো দেখছি, সিরিয়াসলি দেখছি। আপনারা প্লিজ এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, সরকার খুব গভীরভাবে এটা নিয়ে পর্যবেক্ষণ করছে। উৎপাদন ব্যবস্থা যেন বাধার মুখে না পড়ে সেই আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, সরকারের আন্তরিকতায় সব সমস্যা দূর হবে। কারখানাটা আপনাদের রিজিকের জায়গা, এখানে যদি বিভ্রান্ত হয়ে আপনারা এটাকে ধ্বংসলীলা চালান তাহলে কিন্তু আমাদের রিজিকের জায়গাটা সংকুচিত হয়ে আসবে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা যে বেতন এইবার আমরা ঠিক করব, সবাই মিলে বসে যদি কোনো অসঙ্গতি থাকে দূর করে দিব। আপনারা ঘরে ফিরে যান, কারখানায় ফিরেন এবং শান্তিপূর্ণভাবে কাজ করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে মজুরি পুনর্নির্ধারণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসে বেতন পরিশোধের আশ্বাস দিলে নিজেদের অবস্থান থেকে সরে আসেন শ্রমিকরা। আমরা তো অ্যাডজাস্টমেন্ট দেবই, বলে সরকার যেটা করবে সেটা আমরা 100% ফলো করবো, 99 না 100% ফলো করা হবে। বেতন আমরা আগে পাইতাম 11,000, এখন বাড়ার পর 11,000ই পাই। বেসিকের হার বাড়াইতে হবে, এগুলো আমাদের দাবি, আমাদের মানতেই হবে। রাজধানীতে যেসব কারখানায় আন্দোলন চলছিল তার বেশিরভাগই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুনের মামলায় প্রধান আসামি ওয়াসিম গ্রেফতার, পুলিশের কাছে দোষ স্বীকার। ডিএমপির ব্রিফিং।
10 বছর পর সচল হলেও আসামি পক্ষের আবেদনে 1 সপ্তাহ পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম। আগামী 16 জানুয়ারি বেগম খালেদা জিয়া সহ 20 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এদিন সব আসামিকে হাজির থাকতে বলা হয়েছে। দুদকের আইনজীবী বলছেন, উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ হবে আলোচিত এ মামলার বিচার কাজ। স্থবিরতা কাটিয়ে 10 বছর পর গ্যাটকো দুর্নীতি মামলা শুনানির জন্য আদালতে উঠে বৃহস্পতিবার, কিন্তু আসামিপক্ষের আবেদনে আবারও পেছালো মামলার বিচার কাজ। যদিও বিচার শেষ করতে উচ্চ আদালতের বেঁধে দেওয়া 6 মাসের সময়ের মধ্যে 1 মাস পার হয়ে গেছে এরই মধ্যেই। কারাগারে থাকা এই মামলায় বেগম জিয়াকে হাজির করা হয়নি। পরে আসামিপক্ষের আবেদনে শুনানির দিন ধার্য করা হয় 16 জানুয়ারি। ওই দিন বেগম জিয়া সহ 20 আসামিকে হাজির থাকতে বলা হয়েছে। 16 তারিখ থেকে দুদকের আইনজীবীর প্রত্যাশা, উচ্চ আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই আলোচিত এই মামলার বিচার কাজ শেষ হবে। বেগম খালেদা জিয়াকে জেলখানায় আছেন, 16 তারিখে তাকে প্রোডাকশন দেওয়া হয়েছে। আমরা আশা করছি তিনি আসবেন এবং আগামী 16 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো। আগামী 6 মাসের মধ্যে আমরা আশা করছি এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে পারবো। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, 6 মাসের মধ্যে বিচার কাজ শেষ করার আদেশটি এই আদালতের জন্য বাধ্যতামূলক নয়। 6 মাসের ভিতরে সাক্ষী নেওয়া, আর্গুমেন্ট করে শেষ নাও হতে পারে, এটা ডাইরেক্টরি, এটা মানে কোর্ট চেষ্টা করবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। রাজধানীর কমলাপুর ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের প্রায় 15 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 20 জনের বিরুদ্ধে 2008 সালে অভিযোগপত্র দেয় দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 14-তে। এ মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। রাজধানীর মিন্টু রোডে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, হামলায় অংশগ্রহণকারী সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির সময় গত 14 নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষেও ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের কাজে বাধা দেয়া সহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তাদের গাড়িতে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে 90 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এখন পর্যন্ত 14 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে ঘটনাটা ঘটেছে যে একটি জায়গার মধ্যে না, পল্টন এলাকার বেশ অনেকটুকু জায়গা জুড়ে এই ঘটনাটি ঘটেছে। এমন নয় যে সবাই মিলে একটা গাড়িতে অগ্নিসংযোগ করেছে কিংবা একটা গাড়িতে ভাঙচুর করেছে, একাধিক জায়গায় একাধিক গাড়িতে ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। সুতরাং আমাদের এই পর্যন্ত 3 জন যারা সরাসরি তাদের 164-এ তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই নিয়ে মোট 14 জনকে গ্রেফতার করা হলো যারা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মামলার প্রধান আসামি ওয়াসিমকে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে বলে ব্রিফিংয়ে জানান ডিএমপির যুগ্ম কমিশনার। ওই ঘটনায় যেই ব্যক্তিটি সরাসরি আপনার গাড়িতে অগ্নিসংযোগ করেছিল, একটা প্রাইভেট কারের, পুলিশের একটা প্রাইভেট কারের মাঝখানে আপনার আগুন দিয়ে ভিতরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল ওয়াসিম। ধরে জিজ্ঞাসাবাদ করার পরে সে নিজেও স্বীকার করেছে এবং আমরা ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি সেই ব্যক্তি। পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে অভিযান চলছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এক হলো যে পুলিশ তার দায়িত্ব। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির 56 মামলার। ধীর গতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছে আসামিরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তার 32 থেকে 57 বছরের কারাদণ্ড। চুরির টাকা ফেরত পাওয়া সহজ হবে বলছেন অর্থনীতিবিদরা।
এবং চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়, যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্য মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই দাবি মিল মালিকদের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।